ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৫৮ ডেঙ্গু রোগী। বৃহস্পতিবার দেশের ডেঙ্গু পরিস্থিতির এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে এ বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৪,৬৮৬ জন। এর মধ্যে মারা গেছেন ৯১ জন। গত বছরে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১,৩৫,৯১৬ জন ও মৃত্যু হয়েছিল ৬৫৭ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত বছরে একই সময়ের তুলনায় আক্রান্ত ৯ ভাগের ১ ভাগ, মৃত্যু ৭ ভাগের ১ ভাগ। পরিবহন শ্রমিকদের মারধর ও বাস ভাঙচুরের প্রতিবাদে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন পরিবহন শ্রমিকরা। আজ সকাল ৬টা থেকে এই কর্মবিরতি শুরু করেছেন জেলার পরিবহন শ্রমিকরা। জেলার পরিবহন মালিক সংগঠনগুলো এই কর্মবিরতিতে সমর্থন জানিয়েছেন। এতে অভ্যন্তরীণ রুটে বাস বন্ধ থাকলেও শুধু শুক্রবার ঢাকাগামী বাস চলাচল করবে, কারণ ঢাকাগামী বাসগুলো টিকিট বিক্রি করেছে, তাই সেগুলো শুধু একদিন শুক্রবার চলাচল করবে। এর আগে চলমান দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার আমলাতে সিএনজি অটোরিকশার চালকরা ২টি বাসের গ্লাস ভাঙচুর করে। এর প্রতিবাদে সন্ধ্যায় মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। কুমিল্লার ১৪ গ্রামে নিয়ন্ত্রণ হারানো একটি মাইক্রোবাসের পিছনে বাসের ধাক্কায় শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। ভোর ৬টার দিকে উপজেলার বাতিশা নানাকড়া এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইসুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, উপজেলার বাতিশা নানাকড়া এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢাকা লেনে একটি পিকআপ ভ্যান দাঁড়িয়েছিল। একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঢাকাবাহী ইউনিক পরিবহনের একটি বাস গিয়ে ওই মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান রাজধানী থেকে গ্রেপ্তার হয়েছেন। গোপন সূত্রে খবর পেয়ে রাতে ধানবনিতে অভিযান চালায় যৌথ বাহিনী, সেখান থেকে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি জানা যায়নি। শাহজাহান খান মাদারীপুর ২ আসন থেকে টানা ৮ম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালে প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর ২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তিনি। একই আসন থেকে পরে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে টানা ৭ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। শুক্রবার আবহাওয়ার বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। এই অবস্থায় আবহাওয়া অফিস বলছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দেশের সব বিভাগেই আগামী ১ সপ্তাহ ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্ধ যুগেও শেষ হয়নি বরিশাল ভোলা মহাসড়কের নির্মাণ কাজ। সড়ক জনপদের দুর্বলতায় সাহেবের হাট বাজারের আরসিসি ঢালাইয়ের নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। পাশাপাশি তদারকিতেও থাকে না কোনো প্রকৌশলী। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। পারভেজ রাসেলের রিপোর্টে দেখুন বিস্তারিত। ২০১৯ সালে বরিশাল সদর উপজেলার বন্দর থানার বরিশাল ভোলা মহাসড়ক প্রকল্পের নির্মাণ কাজ শুরু হলেও অর্ধযুগেও পুরোপুরি হস্তান্তর হয়নি। শুরুতে ৮১ কোটি টাকার প্রকল্প ব্যয় ধরলেও পরে তা বেড়ে ৯২ কোটি টাকায় দাঁড়ায়। ১১ কিলোমিটার সড়ক নির্মাণ, ছোট বড় কালভার্ট, প্যালাসাইটিং ও বাজার এলাকায় আরসিসি ঢালাই রয়েছে এর আওতায়। সাহেবের হাট বাজারের ৩০০ মিটার আরসিসি ঢালাইয়ের কাজ পর্যবেক্ষণে থাকে না সড়ক জনপদ বিভাগের কোনো প্রকৌশলী। ভাই কাজ ঠিক মতো করে নাই, কোনো জায়গায় রড ফাঁক করে বাঁধছে, কোনো জায়গায় আইন ঘন করে বাঁধছে, করার পর তারা শুধু বালি দিয়েছে,
অন্য কোনো ম্যাগাডাম বা পাথর টাথর কিচ্ছু দেয় না। দীর্ঘ জনদুর্ভোগের এ কাজের মান নিয়ে নানান অভিযোগ ব্যবসায়ী সহ স্থানীয়দের। দায়সারা ভাব ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহেদ কনস্ট্রাকশনের। কালভার্ট করছে, মনে করেন প্রত্যেকটা জায়গায় দেখেছে ভেঙে গেছে, ডাবিয়ে গেছে। লোক আমার মতন সাধারণ দুইজন লোক যারা বাধা দিয়েছে একবেদিক মামলা দেব। নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির জন্য কাজ শেষ হতে বিলম্ব হবে বলে দাবি করেন নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি। এই পাথরের রেট ছিল মাত্র 110 টাকা, এখন আমরা ওই পাথর কিনতে আসি 220 টাকা। সিমেন্ট ছিল 360 টাকা, সেই সিমেন্ট কিনতে আসি আমরা 520 টাকা। সরকার বরাদ্দ বাড়ায় নাই, এটা লেসে কাজ আনা। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে সড়ক বিভাগের লোক থাকা নিশ্চিত করব, এটুকু আপনাকে এসিওর করি। আর কাজ খারাপের ব্যাপারে আমি মনে করি খারাপ করার মতো কেউ সাহস করবে না। জনগণের টাকায় করা রাষ্ট্রের প্রতিটি উন্নয়ন কাজ হোক স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক, তবেই ছাত্র জনতার হাতে গড়া আগামীর বাংলাদেশ হবে একটি সুন্দর টেকসই বাংলাদেশ। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। চিকিৎসক সংকট ও ভবন নির্মাণ না হওয়ায় ব্যাহত হচ্ছে বরিশালের মুলাদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। 19 শয্যার একটি ভবনে কোনো রকমে খুঁড়িয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। হাসপাতালের পরিবেশ নিয়েও অভিযোগ রয়েছে রোগী ও তাদের স্বজনদের। মুলাদীর প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। বরিশালের মুলাদীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করার ঘোষণা হয় 2006 সালে। এরপর 1.5 যুগ পেরিয়ে গেলেও এর শয্যার সংখ্যা বাড়েনি। বর্তমানে 19 শয্যার ভবনে চলছে চিকিৎসা সেবা, ফলে ভোগান্তিতে পড়েছেন রোগী ও চিকিৎসকরা। বেশিরভাগ সময়ই হাসপাতালে ভর্তি রোগীদের মেঝেতে চিকিৎসা নিতে হয়। একটি কক্ষে 2 থেকে 3 জন চিকিৎসক বসে রোগী দেখেন, এতে সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। জনবল সংকটে বন্ধ রয়েছে এক্স-রে সহ সকল ধরনের পরীক্ষা। আসছি বাচ্চা নিয়ে অসুস্থ, এখন আমরা চিট পাইতেছি না, নিচে বিছানা করে বাচ্চা নিয়ে অনেক রাত্রে মশায় কামড়ে এই জায়গায় শুয়ে রয়েছি। বাথরুমের যে পরিবেশ, তাতে মনে করেন আপনি সুস্থ মানুষ যাইতে পারে না, তারপর রোগী কিভাবে যাইবে বাথরুমে? অপরিষ্কার, কোনো পরিষ্কার বলতে নাই, কিছুই নেই। সিটের অভাবে তারা নিচে থাকে, আরো অনেক সিট দরকার। কোহিনুর এন্টারপ্রাইজ 2022 সালে নতুন ভবনের কাজ শুরু করেন। চলতি বছর 30 জুন ভবন নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও পাইলিং ও কয়েকটি পিলার আংশিক করে কাজ বন্ধ রেখেছে নির্মাণকারী প্রতিষ্ঠান। এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি প্রতিষ্ঠানের কেউ। চিকিৎসক ও অবকাঠামোগত সংকটের কথা স্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আমাদের 50 শয্যা হাসপাতালের যদি কার্যক্রম সম্পন্ন হয় তাহলে আমাদের রোগীর আরো কাঙ্ক্ষিত সেবা দিতে পারবো। আমাদের শয্যা সংকটের কারণে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে আমরা হিমশিম খাচ্ছি। দ্রুত হাসপাতালের সংকট সমাধান করে প্রান্তিক মানুষের জন্য চিকিৎসা সেবা আরও সহজ করা হবে, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি। পাবনা ঈশ্বরদীতে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল আমন ধানের জাতসমূহের বীজ উৎপাদন ও সংরক্ষণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী বিনা উপকেন্দ্রের বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা খান জাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন ময়মনসিংহ বিনার মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিনার পরিচালক ইকরামুল হক, ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার মিতা সরকার ও পাবনা ঈশ্বরদী আঞ্চলিক বীজ পরীক্ষাগার এম শামীম রহমান। বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন জাত সমূহের পরিচিতি এবং আমন ধানের আন্তঃপরিচর্যা, বীজ উৎপাদন ও সংরক্ষণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ যশোরে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই কর্মশালায় বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প এর অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের সহযোগিতায় এবং বিনা উপকেন্দ্রের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ, পরিচালক ডক্টর ইকরামুল হক, যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর সুশান্ত কুমার তরফদার, অতিরিক্ত উপপরিচালক প্রতাপ মণ্ডল।
ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসাইন বলেছেন, দেশের দুর্যোগ দুর্দিনে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশবাসীর কল্যাণে পাশে থাকবে এবং থাকবে। পাশাপাশি আলেম ওলামারও আছে। আমরা লক্ষ্য করছি ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যায় বানভাসী মানুষের পাশে আলেম ওলামা সহ মাদ্রাসার শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়ছে। বৃহস্পতিবার লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার প্রাঙ্গণে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সেনাবাহিনী সর্বাত্মক চেষ্টা করছে। দেশের জনগণ পুলিশকে চায়, এই জন্য মাঠে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা। তিনি বলেন, পুলিশকে সেনাবাহিনীর নিরাপত্তা দেওয়ায় অনেক স্থানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, অনেক থানায় হামলা ও ভাঙচুর হয়নি। দেশের জনগণকে সাথে নিয়ে সন্ত্রাস দমন ও অবৈধ উদ্ধার কার্যক্রম চালিয়ে যেতে হবে। বৃহস্পতিবার মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আপনারা জানেন যে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়েছে গত 4 তারিখ থেকে। ইনশাল্লাহ আমি যে ফিডব্যাকটা পেলাম, বৈধ লাইসেন্সধারী অস্ত্রগুলো ম্যাক্সিমাম জমা হয়ে গেছে। আমাদের এখানে 2-1টা বাকি আছে, বাট আপনারা খুব ভালো করে জানেন কাদের কাছে অবৈধ অস্ত্র আছে, কারা মাদক ব্যবসায়ী, কারা সন্ত্রাস এলাকাতে। আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করেন, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসি। আমরা পুলিশ মিলিটারি একটা অত্যন্ত ক্ষুদ্র অংশ। আপনারা এখানে থাকছেন, আপনাদের জন্ম এখানে, আপনারা যেটা জানেন আমরা সেটা জানি না। সুতরাং আপনাদের সহযোগিতা আমাদের খুব প্রয়োজন। আপনারা তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সর্বাত্মক সহযোগিতা করব, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের 1 মাস পূর্তিতে শহীদদের স্মরণে সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ছাত্র জনতার শহীদী মার্চ পালিত হয়েছে। বৃহস্পতিবার সিলেট মহানগরীর চৌহাট্রা এলাকা থেকে শহীদী মার্চের পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এতে শাহজালাল বিশ্ববিদ্যালয় সহ নগরীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মার্চটি চৌহাট্রা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পতনের 1 মাস পূর্ণ এবং শহীদদের স্মরণে শহীদী মার্চ কর্মসূচি উপলক্ষে সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহীদদের স্মরণে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৌর শহরের বাজার স্টেশন মুক্তির সোপান থেকে শহীদী মার্চ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনারে সমাবেশ ও দোয়া মাহফিল করা হয়। সমাবেশে ছাত্র সমন্বয়ক মুনতাসির মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামিয়া সরকারি কলেজ ছাত্র সমন্বয়ক জোবায়ের আল ইসলাম, সেজান সালমান জোয়ারদার। ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্য বিরোধী ছাত্র ঐক্যের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে শহীদী মার্চ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে থেকে এই উপলক্ষে আয়োজিত র্যালি শুরু হয়ে শহরের কাউতলি মোড়ে গিয়ে আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন বায়েজিদ রহমান সিয়াম, তৌসিফ আহমেদ, তন্ময় সহ আরও অনেকে। সভায় বক্তারা ছাত্র আন্দোলনের সকল শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশে যে সরকারি গঠন করুক এসব ঘটনায় দ্রুত বিচার করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে। ঝিনাইদহ শেখ হাসিনা সরকার পতনের 1 মাস পূর্ণ হওয়ায় শহীদী মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার শহরের উজির আলী স্কুল মাঠ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার শারমিন আক্তার, আবু হুরায়রা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। গণ অভ্যুত্থানের 1 মাস পূর্ণ হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে শহীদদের স্মরণে ছাত্র জনতার শহীদী মার্চ পালিত হয়েছে। শেরপুর বৈষম্য বিরোধী আন্দোলনের আয়োজনে শেরপুর সরকারি কলেজ থেকে একটি মিছিল বের করা হয়। এ সময় শহীদী মার্চে শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, সমাজকর্মী তাহমিনা জলি, বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য জিতু, সঞ্জীব বণিক, তহিদুর রহমান তহিদ, সোহানুর রহমান সোহান, মনি আক্তার উপস্থিত ছিলেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উদ্বোধনে শহীদ ও আহতদের স্মরণে ও সরকার পতনের মাসপূর্তি উপলক্ষে সারা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জেও পালিত হয়েছে। মুন্সিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শহরের সুপারমার্কেট এলাকা থেকে শহীদী মার্চ, সুপারমার্কেট এলাকা থেকে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে কাচারি এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে জুনাইদ আহমেদ, রাব্বি মিয়া, সাজ্জাদ হোসেন আপন, অমিত হাসান, ওসামা সাজিদ জয় সহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সফলতার 1 মাস পূর্তিতে সারা দেশের মতো দিনাজপুরেও শহীদী মার্চ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহীদী মার্চ র্যালিটি শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গড়ে শহীদ বড় মাঠে অবস্থিত শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের সমন্বয়করা বক্তব্য রাখেন। শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস পূর্তি উপলক্ষে নাটোরের শহীদী মার্চ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ চত্বর থেকে মার্চ শুরু করে শিক্ষার্থীরা। শহীদী মার্চে কলেজের অধ্যক্ষ প্রফেসর জহিরুল ইসলাম, উপাধ্যক্ষ আব্দুল বারী মির্জা, সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 24-এর গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আয়োজনে রিমেম্বারিং আওয়ার হিরোস কর্মসূচি পালন করছে। বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে এই কর্মসূচি পালন করেন জাবির শিক্ষক শিক্ষার্থীরা। এই সময় জাবির ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে শহীদদের স্মরণে স্মরণসভা, মোমবাতি প্রজ্বলন ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। টাঙ্গাইলের নাগরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচা ও ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পরে এক অভিযুক্ত গণপিটুনিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলা ধুবুরিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন তালেব, আব্দুস সাত্তার ও আসাদুল। স্থানীয়রা জানায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাত্তারের সাথে একই গ্রামের তালেব মিয়ার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তালেবের সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে সাত্তারকে এলোপাথারি কোপাতে থাকে। এ সময় তার চিৎকারে ভাতিজা আসাদুল এগিয়ে এলে তাকে কোপায় তালেব। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। পরে নিহতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ঘাতক তালেবকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। প্রায় 7 মাস আগে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে 2 ভাই মিলন মুন্সি ও আল আমিন মুন্সির মৃত্যু হয়েছে। কিন্তু 4 মাস পর বুধবার পরিবারের মৃত্যুর খবর আসলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। মাদারীপুরের ডাসারে গ্রামের বাড়িতে চলছে মাতম। একসঙ্গে 2 সন্তানের মৃত্যু, এ শোক কিছুতেই মেনে নিতে পারছে না মা মায়া বেগম। আহাজারিতে ভারী আশেপাশের পরিবেশ। 2 ভাইয়ের মৃত্যুর খবরে বাড়িতে ছুটে আসছেন পাড়া প্রতিবেশীরাও। এই ঘটনায় দালালের কঠোর শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। আমার সন্তানের লেগে আমার জীবনটা বাইরে যেতেছে, আমি সন্তান চাই, আর কিছু আমি চাই না। আমি চাই শুধু আমার সন্তান। তো সে তারিখ দেয় খালি 10 তারিখ, 5 তারিখ, 10 দিন, 2 দিন, 5 দিন, রাত্রে আইবা, সকালে আইবা, এরকম হাজারো তারিখ দিছে, অসংখ্য তারিখ দিছে, ঠিক আছে, কিন্তু কোনো তারিখ সত্যি না, ওরা ফোন দেয় না। সংশ্লিষ্ট চেয়ারম্যানের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ পেলে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং পাশাপাশি যারা মানব পাচারের সাথে জড়িত আমরা খুব দ্রুতই বাংলাদেশ সেনাবাহিনী এবং যারা পুলিশ রয়েছে সকলের সমন্বয়ে আমরা তাদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব। শেরপুরে তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠীদের সরকারি আবাসনে দুর্বৃত্তদের হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জীবন বাঁচাতে জেলা প্রশাসক অফিসের বারান্দায় আশ্রয় নিয়েছে আশ্রয়ণ প্রকল্পের
40 জন হিজড়া। বৃহস্পতিবার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিলে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মনিরুল ইসলাম তাদেরকে থানায় মামলা করার পরামর্শ দেন এবং পরবর্তীতে তাদেরকে আইনি সহায়তার আশ্বাস দেন। জানা যায় শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চক আন্ধারিয়া সুতিরপাড় এলাকার হিজড়া জনগোষ্ঠীদের আবাসনে হঠাৎ দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে হিজড়াদের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়। গত 5 আগস্টের পর ওনারা পদ্ধতি নিচ্ছে যে আমাদের ওখান থেকে হুমকি দিয়া যেভাবে হোক ভাঙচুর করে তারা কোনো কিছু নিয়ে যেতে পারে যে গাছ আছে সত্যতা পরনো এদিন নিয়ে বাড়াইছে গর্দ সব ফালাইছে সবকিছু ওরা যার যে মন মতো দিচ্ছে 30 সব পুকুরে ফালাই দিচ্ছে ঢেলেয়া বিস্তাবত জ্বালাই দিচ্ছে বুঝে হালাইছে যার যে মাথা নেওয়া দরকার কাপড় সব নিয়ে গেছে। আমরা তাদের বিরুদ্ধে মামলা করে এই মাত্র আমরা আসলাম। এখন আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতেছি তাদের গ্রেপ্তারের দাবিতে এবং তাদের শাস্তির দাবিতে। আর আমরা যেন সসম্মান মতো আমাদের সবকিছু আবারও ফিরে পাই, আমরা যেন আমাদের থাকার মাথা গুজার সেই জায়গাটুকু আবারও আমরা পাই, এই দাবি জানিয়ে জামালপুরে শিকদার গ্রুপের 100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পাওয়ার প্যাক মাতিয়ারার দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। নিরাপত্তা কর্মী ও কর্মকর্তা কর্মচারীদের হাত পা বেঁধে কয়েক কোটি টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার মোহাম্মদ আলমগীর হোসেন জানান, প্ল্যান্টে কর্মরত প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীদেরকেও অস্ত্রের মুখে জিম্মি করে একটি ভবনে আটকে রেখে লুটপাট চালায় ডাকাতরা। অফিসগুলো থেকে মূল্যবান উপকরণ, সিসি ক্যামেরা ড্রাইভ, কম্পিউটার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় ডাকাতরা। ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে প্রায় 20,000 মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সুগন্ধা নদীতে অভিযান চালানো হয়, পরে অভিযানে জব্দ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। অভিযান পরিচালনা করেন নলছিটির সহকারী ভূমি কমিশনার সমাপ্তি রায়। সহকারী কমিশনার সমাপ্তি রায় জানান, নদীতে বালু উত্তোলনের অবৈধ ড্রেজার ধরতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। সিলেটের গোয়াইনঘাটে বিছানাকান্দি সীমান্ত এলাকা থেকে 19,39,000 টাকা সহ জয়নাল আবেদিন নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি। বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলার 13 নং বিছানাকান্দি ইউনিয়নের ভারত সীমান্তের মুসলিমপাড়া নামক এলাকা থেকে বিজিবির নায়েব সুবেদার হারুনা রশিদের নেতৃত্বে তাকে আটক করে। পরে জয়নাল আবেদিনকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে বিজিবি। এই বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার্স ইনচার্জ শাহ হারুন আর রশিদ বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি ও টাকার মূল রহস্য উদ্ঘাটন সহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় বাড়ির পাশের কবরস্থান থেকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার কবিরহাট উপজেলার সন্দলপুর ইউনিয়নের তার নিজ বাড়ির পাশের কবরস্থান থেকে ওই অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে 12 রাউন্ড কার্তুজও জব্দ করা হয়। নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া জেলা জুড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ করে যাচ্ছে। যশোরের কেশবপুরে চালককে হত্যা করে ইজি বাইক ছিনতাইয়ের ঘটনায় মনিরুল নামের একজনকে গ্রেপ্তার ও ইজি বাইক উদ্ধার করেছে ডিবি পুলিশ। গতকাল যশোর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ জানান, 5 আগস্ট কেশবপুরের বুড়িহাটি গ্রামের বাইজিৎকে ফোনে তার ইজি বাইক নিয়ে যাওয়ার জন্য ইজি বাইকটি ভাড়া করে। এরপর তার ইজি বাইকটি সাতক্ষীরার ঝাউডাঙ্গা বাজারে যাওয়ার পথে কেশবপুরের কাবিলপুর মাঠের মধ্যে ছুরিকাঘাত করে তাকে হত্যা করে ইজি বাইকটি ছিনিয়ে নিয়ে যায়। জেলা গোয়েন্দা পুলিশ মামলাটির তদন্তে নেমে আসামি মনিরুল ইসলামকে গ্রেফতার করে। মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ইউপি সদস্যকে কুপিয়ে ভুঁড়ি বের করে জখম করার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার সদর উপজেলার এওজ বাজারের কাছে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, সদর উপজেলার দুধখালী ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মহসিন আকনের মেয়ের জামাই সাইদ বেপারী সহজ গ্রামের সম্প্রতি একটি জমি ক্রয় করে। ওই জমির পাশের জমির মালিক মুজিবুর মুন্সি, এনামুল মুন্সি ও মুসলিম মুন্সির গংদের সাথে বিরোধ চলে আসছে। এই ঘটনার জেরে সহজ বাজারের কাছে একা পেয়ে মুজিবুর মুন্সির লোকজন ধারালো অস্ত্র দিয়ে সাবেক ইউপি সদস্য মহসিন আকনকে কুপিয়ে
পেটের ভুঁড়ি বের করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা মহসিন আকনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় শ্রমিক নিয়োগে পুরুষ বৈষম্যের দাবিতে মন্ডল ইন্টিমেটস লিমিটেড কারখানার সামনে আন্দোলন করেন বহিরাগত শ্রমিকরা। পুরুষদের চাকরি নিয়োগ দাবিতে কারখানার সামনে অবস্থান করে। পরে বাইর থেকে ইট পাটকেল ছুঁড়ে কারখানা ভাঙচুরের চেষ্টা করে। পরে ভিতর থেকেও শ্রমিকরা ইট পাটকেল ছুটতে থাকে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষেরই কয়েকজন আহত হয়। এই খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে নামলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সেনাবাহিনীর ক্যাপ্টেন আসিফ, গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম, জয়দেবপুর থানার ওসি ইব্রাহিম খলিল সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। থেকে 600 শ্রমিক জড়ো হয়েছে, তাদের দাবি ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কানাইখালী প্রেস ক্লাবের সামনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মিনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ হাফিজাহুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কওমি মাদ্রাসার সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমন সরকারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল উপজেলা সভাকক্ষে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামকে বরণ করে নেন অফিসার্স ক্লাবের সদস্যরা। এ সময় উপজেলার পূর্বাঞ্চল রাজস্ব সহকারী কমিশনার ভূমি ওবায়দুর রহমান সাহেল, উপজেলা প্রকৌশলী মেহমুদ মুর্শেদ উল আল আমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মেহেরপুরে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা। বৃহস্পতিবার ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্কে এই গণসমাবেশের আয়োজন করে দলটি। মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সুরা সদস্য ইমরান হুসাইন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলার সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, যুব আন্দোলনের সভাপতি আশরাফ শাহজাহান উপস্থিত ছিলেন। শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর থেকে রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় কথিত বিএনপির নামধারীরা চাঁদাবাজি, দখলদারি ও সন্ত্রাসী কার্যক্রম করার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির সভাপতি নিজামুদ্দিন শেখ ও সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ সহ অন্যান্যরা। যখন খালেদা জিয়ার নির্দেশ করব ওসিবুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এগুলো না করলে আমার কাউন্সিলের এই পদ থাকবে। মৌলভীবাজারের জুড়িতে শিলুয়া খেয়াঘাট ব্রিজ থেকে ভরাডহর কয়লার ঘাট ব্রিজের মধ্যবর্তী স্থানে অবাধে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে নদী ভাঙ্গন ও রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হওয়ায় ও রাষ্ট্রীয় সংবাদ নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী। বৃহস্পতিবার শিলুয়া খেয়াঘাট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন সমাজসেবক শেরুজ্জামান, জামিল আহমেদ, ফরহাদ আহমেদ। পূর্বশত্রুতার জের ধরে দীর্ঘদিন ধরে হামলার শিকার হয়ে আসছেন হাতেম আলী সহ পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার চট্টগ্রাম একাডেমিক হলে এক সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আয়োজিত সংবাদ সম্মেলনে কথিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য হাতেম আলী। এ সময় হামলার শিকার হওয়া পরিবারের সদস্য আবু তায়ের, রাসেল আহমেদ ও কামরুল ইসলাম এবং নুরুন নাহার বেগম সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৩তম শাহাদত বার্ষিকী নড়াইলে নানা আয়োজনে পালিত হয়েছে। মহান এই বীরের শাহাদত বার্ষিকী উপলক্ষে নড়াইল সদরের নূর মোহাম্মদ নগরের জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট নড়াইলের আয়োজনে কুরআনখানি, শহীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার প্রদান, দোয়া মাহফিল ও তোবারক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, বিশেষ অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা SA মতিন, অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytv video news এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।